সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় নুসরাত। ফেনীর সোনাগাজীতে জানা যায় মানুষের ঢল, দেশ জুড়ে শোকদীপ্ত প্রতিবাদ। যদি একটার বিচার হতো তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থাকা লাগতো না। তাই যারা ওর সাথে এরকম করতে তাদের বিচার হোক। শিক্ষকের কাছে পাঠিয়ে দিয়ে যদি নিরাপদ থাকতে না পারি তাহলে আমরা কার কাছে শিক্ষার্থীদের পাঠাবো? হত্যা মামলার আরো 2 আসামি গ্রেফতার, দ্রুত অভিযোগপত্র দাখিলের আশ্বাস 2 মন্ত্রীর। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি এখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরও যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা চলছে। বিশ্ব পানি দিবসে প্রধানমন্ত্রী ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। এবং বর্ষবরণ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা সহ নানা প্রস্তুতি। মাটির তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্র তৈরিতে পটুয়াখালীর পালপাড়ায় ব্যস্ততা। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। এর আগে গতকাল বিকেলে তার লাশ সোনাগাজীর চরচান্দিয়ায় পৌঁছালে স্বজনদের হাহাকারে আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। শোকাহত বাবাই পড়ান জানাজা। আতিয়ার সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর হোসেন রাসেল। বাড়ি ফিরেছে নুসরাত। শোকার্ত মানুষের ভিড় ঠেলে তার নিথর দেহটি পৌঁছে দেওয়া হয় বাড়ির আঙিনায়। পুরাটা পথ ছিলেন লাশের পাশে। সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছে আর সংজ্ঞা ধরে রাখতে পারেনি নুসরাতের ভাই। স্বজন ও সতীর্থদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। তাই যারা ওর সাথে এরকম করতে তাদের বিচার হোক। আল্লাহ যেন ওকে বেঁচতে নসিব করে। অগ্নিকাণ্ডে আমার ফ্রেন্ডকে এরকম ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিছে। আজকে ওর মৃত্যু হয়েছে, ওইটা আমরা সহ্য করতে পারতেছি না। এখন এত মানুষ আসছে, তখন যদি এত মানুষ একসাথে হইতো তাহলে তো বিচার ঠিক মতোই হইতো। এটার সাথে যারা সম্পৃক্ত আছে, এবং আমি মনে করি এটা আনাচে কানাচে যারা আছে, যারা ইন্ধন দিচ্ছে অথবা ইন্ধনকারীকে সহযোগিতা করছে, সবাইকে দল থেকে বহিষ্কার করা উচিত। বৃদ্ধ দাদা হয়তো ভাবেনি তরুণী নাতনির লাশের ভার বইতে হবে তাকে। সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দাদির পাশের কবরেই অন্তিম সায়ন হবে তার। বাবা নিজেই পড়ান মেয়ের জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। দোষী ব্যক্তির, দায়ী ব্যক্তি সর্বোচ্চ সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট যা বলে তা হওয়ার বিষয়ে কারো দ্বিমত নেই। মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন সেগুলো সম্পর্কে আমরা এটা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আশা করি তারা 2-3 দিনের মধ্যেই এই রিপোর্টটা দিবেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারবো এখানে আমাদের কি কি ত্রুটি ছিল। শ্লীলতাহানির সময় যে ঘটনা সেটিও সে আইনের আওতার মধ্যেই ছিল। পরবর্তী ঘটনায় তার যে সম্পৃক্ততা আছে সেটি নিয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। আমরা একটা কথাই বলতে চাই, এমন অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য যা যা করণীয় আমরা সকলেই মিলে সেটা করব। যৌন হয়রানির অপমান আর প্রতিবাদের আগুন বুকে নিয়ে চলে যেতে হয়েছে নুসরাতকে। ফাঁকা পড়েছিল তার পরীক্ষার আসন। পড়ার টেবিলে এলোমেলো বইগুলো আর তার স্পর্শ পাবে না, কেবল রয়ে যাবে তার অকাল প্রাণের বেদনা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এর আগে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় নুসরাত জাহান রাফির লাশ। ডিএনএ টেস্ট করার জন্য কিছু আলামত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ময়নাতদন্তের প্রতিবেদন এখন দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
সভ্য সমাজের সব সূচককে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক নৃশংস আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে লড়েছেন 1 সপ্তাহ। এর মধ্যে 5 দিন ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসা বিজ্ঞান, যাকে বলে লাইফ সাপোর্ট। উন্নত চিকিৎসার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুর, তবে শারীরিক সক্ষমতা না থাকায় সম্ভব হয়নি তাও। অবশেষে দেশের কোটি মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবন মৃত্যুর ভেদরেখা মুছে গেল বুধবার রাত 9:30টায়। নিকষ কালো অন্ধকার মৃত্যুকে না চাইলেও বরণ করতে হলো নুসরাত রাফিকে। কোনো সান্ত্বনা, কোনো প্রবোধ কিংবা কোনো আশার বাণীর কি সম্ভব বাধা দেবে তার বাবা কিংবা ভাইয়ের হৃদয়ের ক্ষরণে? দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফল করা নুসরাত এবারও বসেছিলেন আলিম পরীক্ষার টেবিলে, কিন্তু সহপাঠীরা যখন পরীক্ষার খাতায় কলম চালাচ্ছেন, হিমগাড়িতে চড়ে নুসরাত তখন অনন্ত অসীমের পথে। এই শোক কেমন করে সইবেন বাবা? আমার জন্য, আমার মেয়ের জন্য, মেয়ের মা বাবা সবার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। সকল মিডিয়া, ডাক্তার, দেশি বিদেশি সকল মন্ত্রী মহোদয়, আমার এলাকার এবং বাংলাদেশের সর্বস্তর, এই জন্য সবাই নিকটে আমি চিরকৃতজ্ঞ। ভাষা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র মেয়ে পরীক্ষা দিতেছিল, সেখান থেকে কষ্ট। মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নুসরাতের পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কিন্তু শিক্ষক নামের এক দানবের দেয়া আগুনে পোড়া শিক্ষার্থীর পরিবারকে কি সান্ত্বনা দেবেন তিনি? বললেন বিচার যেন দ্রুত হয়। আরও অনেক হত্যার মতো দীর্ঘসূত্রতার অন্ধকারে যেন পথ না হারায় নুসরাতের মামলা। অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আজকে মানুষের মনে যে হতাশাদের সংখ্যা, সেই সংখ্যা কাটিয়ে উঠবে। বেলা 12টার দিকে ময়নাতদন্ত শেষে ব্রিফিং করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বলেন, ভয়াবহভাবে পোড়ার কারণেই মৃত্যু হয়েছে নুসরাতের, তবে ডিএনএ টেস্ট সহ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত রাখা হয়েছে, তাই ময়নাতদন্তের রিপোর্ট এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। নুসরাতের মৃত্যু শুধু সামাজিক বিশ্বাস আর সম্পর্ককেই দলিত করেনি, এক শ্রেণীর মানুষের দানবীয় চেহারাও সামনে এনেছে। সভ্যতার মুখোশ পরে যারা বাস করে এই সমাজে, আর তাই তাদের প্রতিরোধের ডাক নুসরাতের পরিবার, স্বজন সবার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নুসরাতের মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজধানী সহ সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। নুসরাতের উপর আগুন হামলায় জড়িত অধ্যক্ষ সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, তাই এমন সরব প্রতিবাদ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের জন্য বিচার চাইছেন সর্বস্তরের মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের কঠোর শাস্তির দাবি করা হয়। অনেকেই নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতেছে, প্রকৃত ঘটনাগুলো আড়ালে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ আমরা সঠিক বিচারগুলো পাচ্ছি না। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নজির স্থাপন করার মতো শাস্তি দিতে হবে। রংপুরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন হয়। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষকের কাছে পাঠিয়ে দিয়ে যদি নিরাপদ থাকতে না পারি, তাহলে আমরা কার কাছে শিক্ষার্থীদের পাঠাবো? চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সিলেটেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ধর্ষক বা সে হত্যাকারী যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা চাই তার যাতে বিচার হয়। খুলনায় শিববাড়ি মোড়ে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ধর্ষণ ও হত্যার মতো অপরাধ করে কেউ যেন পার না পেয়ে যায়, উঠে আসে এমন দাবি। এরকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতেই থাকে আর আমরা যদি এরকম ভাবে করে যাই, তাহলে প্রতিকারটা কি? আজকে নারীর কোথাও স্বাধীনতা নাই। যশোরে নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল শেষে মানববন্ধন থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই।
এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে আগামী 13 এপ্রিল বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নুসরাতকে ঝলসে দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে। আর মামলার তদন্তকারী সংস্থাকে সতর্ক করে উচ্চ আদালত বলেছেন, তদন্তে গাফিলতি ও বৈপরীত্য পেলে পদক্ষেপ নেওয়া হবে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার গোটা দেশ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে সরকারের তরফ থেকে। এ ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার আইনে রাষ্ট্র নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করা হবে। যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। যারা এইখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। নুসরাতের মৃত্যুতে শোক জানিয়েছেন হাইকোর্টও। তদন্তে গাফিলতি ও বিপরীতধর্মী মত পেলে পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন আদালত। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে আমরা সমানভাবে আপনাদের মতো ব্যথিত, আপনারা একটু ভরসা রাখেন, তবে যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। অ্যাটর্নি জেনারেল জানালেন, দায়ীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে লড়বেন তারা। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। সাংবাদিক দম্পতি সাগর রুনি, কুমিল্লার শিক্ষার্থী তনু, চট্টগ্রামের গৃহবধূ মিতুর মতো নুসরাতের মামলাও যেন হারিয়ে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। রংপুরে যেখানে সেখানে চিকিৎসা বর্জ্য ফেলায় হুমকির মুখে জনস্বাস্থ্য। মরণব্যাধি নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা, ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্য বিভাগের। মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পৌর কাউন্সিলর মুকসুদুল আলম ও তার সহযোগী জাবেদকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কাউন্সিলর মুকসুদুল মাদ্রাসার অধ্যক্ষকে বিভিন্ন সময় প্রশ্রয় দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই। এ সময় সোনাগাজী পৌর কাউন্সিলর মুকসুদুল আলমকে গ্রেফতার করা হয়। পরে মামলার আরেক আসামি শাখাওয়াত হোসেন জাবেদকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম থেকে। আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে। নুসরাতের মৃত্যুর পর মুখ খুলতে শুরু করেছেন ফেনীর সোনাগাজী এলাকার মানুষ। উঠে আসছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অতীত অপকর্মের কথা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোনা রিপোর্ট। প্রায় 1.5 যুগ আগে 2001 সালের 1 জুন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন সিরাজউদ্দৌলা। জাল অভিজ্ঞতা সনদ ব্যবহার ও সার্টিফিকেট ব্যবসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাদ্রাসার ফান্ড জালিয়াতি, সমাবেশ সমিতির নামে মানুষের অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। গত বছরের 3রা অক্টোবর শ্রেণীকক্ষ থেকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আরেক ছাত্রীকে যৌন হয়রানি করে সিরাজ। 7 অক্টোবর মাদ্রাসা কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানায় তার পরিবার, কিন্তু কোনো বিচার মেলেনি। আমার আব্বু ওনার কাছে অ্যাপ্লিকেশন করছে, ওরা বলছে যে আসবে, ডিসি আসবে, আরো অনেক কে আসবে, সাক্ষী দিতে হবে। ক্লাসের সব মেয়েদেরকে বলেছিল বোনের সাক্ষী দিবি, ওরা বলে যে না আমরা সাক্ষী দিতে পারবো না, আমরা সাক্ষী দিলে যদি আমাদেরকে এক্সামে ফেল করায় দেয়। সিরাজউদ্দৌলা অনুসারীরা এই নুসরাতের পরিবারকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, তারপরে অত্যাচার, নারী নির্যাতন থেকে শুরু করে সব কিছু তার বিরুদ্ধে আছে। সিরাজের সব অপকর্মের শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন মাদ্রাসার সভাপতি, ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ঘটনাগুলো আসলে কমিটি পর্যায়ে উত্থাপিত না হওয়ার কারণে এগুলো আমাদের দেখার বা আলোচনা করার সুযোগ হয়নি। তবে এখন এই প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা জানতে পেরেছি, অনেক পিছনের সময়ের এগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা এখন তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবো। বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সিরিজ অপকর্মের খবর। বারবার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে
দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা চলছে। নদী দখলমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, কারখানার বর্জ্য যেন নদী দূষিত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নদীমাতৃক বাংলাদেশে পানি আশীর্বাদ, কিন্তু মাঝে মাঝেই আগ্রাসী রূপে দেখা দেয় এই জীবনদায়িনী। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন সহ নানা সংকটে সবার পানি প্রাপ্তির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের এ আয়োজন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুষ্ঠু পানি বন্টন চুক্তি ও অভিন্ন 54 নদী নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও 54টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে। প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তারা যেন নদী দূষণ না করে সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে। আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন কেউ যেন এই রাস্তাঘাট বা এখানে সেখানে বর্জ্য না ফেলে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। নৌপথগুলি পুনরায় চালু করা। সারা বাংলাদেশে একসময় নৌপথই ছিল মূল পথ, আস্তে আস্তে সেটা কমে গেছে। আর সেই সাথে যতই স্থাপনা আমরা করব বা বিল্ডিং তৈরি করব অথবা আমরা ব্রিজ তৈরি করব, তখন আমাদের ওটা মাথায় রাখতে হবে যে ব্রিজের নিচে যেটা নদীর মূল স্রোত যাবে, কিন্তু বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটাও যেন থাকার জায়গাটা হয়। পানির অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। রাজধানীর নবাবপুরে বিদ্যুতের নকল তার তৈরির কারখানা ও গোডাউনে র্যাবের অভিযান, 5 জনকে 2 বছর করে কারাদণ্ড, 8 লাখ টাকা জরিমানা। এবছর থেকে বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব। গতকাল সন্ধ্যায় সৌদির একটি ইমিগ্রেশন প্রতিনিধি দলের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সৌজন্য সাক্ষাতে সিদ্ধান্ত গৃহীত হয়। এই জন্য হজ যাত্রীদের দেশের 8টি বিভাগে আঙ্গুলে ছাপ নেওয়া হবে। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত আন্তঃবিভাগীয় সংলাপে অংশ নেন মন্ত্রী। এ সময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশি হাজিদের ইমিগ্রেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজিদের সবচেয়ে কঠিন একটা জায়গা হলো সেটা হলো যে ইমিগ্রেশনটা জেদ্দায় হয় এবং সেই জেদ্দায় ইমিগ্রেশন হতে গেলে 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকটা লোকের, ইভেন মন্ত্রী পর্যায়ে সকলেরও বসে খুবই কষ্ট করা লাগে। বৃদ্ধ হাজিদের ভীষণ কষ্ট করা লাগে। আমি সেদিন বলছিলাম, মানে প্রধানমন্ত্রী, আমি চেষ্টা করতেছি হজের ইমিগ্রেশনটা আমরা এবার বাংলাদেশের থেকে করানোর চেষ্টা করতেছি। চিকিৎসা বর্জ্যের ব্যাপারে কোনো নিয়মই মানছে না রংপুরের চিকিৎসা কেন্দ্রগুলো। যেখানে সেখানে চিকিৎসা বর্জ্য ফেলায় হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এসব বর্জ্য থেকে এইডসের মতো মারণ ব্যাধি, নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই স্বাস্থ্য বিভাগের। তারিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের দৃশ্য। ছড়িয়ে আছে রোগীদের ব্যবহৃত রক্ত, সুচ, সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা বর্জ্য। আর সেখানে জীবিকার সন্ধানে টোকাই, কাকপক্ষী আর গবাদি পশুর বিচরণ। উৎকট গন্ধে পথচারীদের সীমাহীন দুর্ভোগ আছেই। এগুলো কোনো বাসাবাড়ির ময়লা না, মেডিকেলের পুজ, রক্ত, বিভিন্ন প্রকার রোগীদের যে অপারেশনের বিভিন্ন যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা রাস্তায় ফেলানো হচ্ছে। গন্ধতে বমি আসে, নানান সমস্যা হয়ে যায়। কাঁচ, বোতল, সিরিজ, ঢোপ, ইলেকট্রিক
স্যালাইন কুড়িয়ে আমরা বিক্রি করি খাই। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলা এবং চুল্লিতে পোড়ানোর কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সৃষ্ট চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে নগরীর নাসনিয়া এলাকায়, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত চিকিৎসকদের। এটা কিভাবে ডাস্ট করা দরকার যাতে জনগণের কোনো দুরারোগ্য ব্যাধি না হয় বা এখান থেকে কোনো জীবাণু না ছড়ায়, এই জিনিসটা কিন্তু সুষ্ঠু কোনো মনিটরিং নাই। কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এই ট্রান্সমিটেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এগুলো অনেক বেড়ে যাবে। আমাদের ডাক্তার এবং সমাজের যারা আছে তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব। নগরীর চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগের কথা জানালেও প্রয়োজনীয় মেশিনের অভাবে রংপুর বিভাগের ৮ জেলায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তাদেরকে ট্রেনিং দিব কি করে মেডিকেল বর্জ্যটি একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং কি করে এটি প্রক্রিয়া করা যাবে। আশা করছি আমরা ৩-৪ মাসের মধ্যে এই অপারেশনে যেতে পারবো। সেগুলোকে অপসারণ করতে গেলে খুব ব্যয়বহুল মেশিনপত্র দরকার, সেগুলো সরকার চিন্তাভাবনা করছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুরের ৮ জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার মিলে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩,০০০। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। রাজধানী নবাবপুর এলাকায় বিদ্যুতের নকল তার তৈরির ৫টি কারখানা ও ৪টি গোডাউনে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৯টা থেকে অভিযানে নামে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি কারখানা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যমানের নকল তার জব্দ করে র্যাব। বিআরবি কেবল, বিবিএস কেবল, প্রাণ আরএফএল এর বিজলি কেবল, পলি কেবল, শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্ট্যান্ড কেবল, প্যারাডাইস কেবল সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কেবল নকল করে বাজারজাত করত। অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, এসব নকল তারের ব্যবহারের জন্যই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটত। অরিজিনাল তারগুলোতে আপনার কপারের পরিমাণ থাকে 99.99%। আর এই যে এরা নকল করতেছে এই তারগুলোতে আমরা বিভিন্ন সব পরীক্ষা করে দেখেছি 50 থেকে 55 ভাগের বেশি তামা থাকে না, কপার থাকে না। এতে করে হচ্ছে কি আমাদের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে এই তার যারা ব্যবহার করবেন। এবং আমাদের সাম্প্রতিক সময়ে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটতেছে তার পিছনে কিন্তু শর্ট সার্কিট একটি বড় কারণ, এবং শর্ট সার্কিটের একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার এই নকল বিদ্যুতের তার। নাটোরের চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলার দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে ২০০২ সালের ২৮শে ফেব্রুয়ারি লালপুরের হাবিবপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই খান্নাসের মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ২৩ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শামীম, সুজন, মতিন ও শুকুরকে মৃত্যুদণ্ড এবং সান্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। একই মামলায় দোষী প্রমাণ না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এই মামলায় দণ্ডপ্রাপ্ত শামীম ছাড়া বাকি সবাই পলাতক। আজকে এই রায় প্রকাশ হলো, তাতে এই বিএনপি ছাত্রদলের ক্যাডার যাদেরকে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন, অন্যান্য আসামিদের খালাস দেওয়া হয়েছে, যেটা বাদী এবং তার পরিবার মৃত্যুদণ্ড হওয়ার সঠিক আছে, আরও কিছু আসামির যাবজ্জীবন হতে পারত। পয়লা বৈশাখ বরণ করতে প্রস্তুত সারা দেশ। বৈশাখী পোশাক কিনতে তাই সিলেটেও কেনাকাটার ধুম পড়েছে। এবার ফ্যাশন সচেতন তরুণদের পছন্দ দেশীয় বুটিকের পোশাক। আব্দুল হাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। পহেলা বৈশাখ দোরগোড়ায়, তাই জমে উঠেছে সিলেটের শপিং মল ও ফ্যাশন হাউসগুলো। শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যস্ত কেনাকাটায়। বাংলার আবহে নববর্ষের বিশেষ পাঞ্জাবির পসরা সাজিয়ে রাখা নগরের বুটিক শপে। এই শপগুলোতে ফ্যাশন সচেতন মানুষের উপচে পড়া ভিড়। নতুন একটা বছর, তার সাথে একটা আনুষঙ্গিক যেটা আমাদের নিজেকে সাজিয়ে নেওয়া, এটা অত্যন্ত দরকার। আসছি আসলে মূলত পাঞ্জাবি দেখব, বাবুর জন্য, আমার জন্য, আমার বাচ্চার জন্য। 8 বছর বাচ্চা তো, ওর জন্য পাঞ্জাবি কিনলাম একটা।
পয়লা বৈশাখ উপলক্ষে। সাধারণত কেনাকাটায় মেয়েরা এগিয়ে থাকলেও বৈশাখের কেনাকাটায় ছেলেরাও পিছিয়ে নেই। উৎসবের রং লালের সঙ্গে মিলিয়ে তারাও কিনছেন পছন্দের পাঞ্জাবি। এখানে বেশ কালেকশন ভালোই আছে, এখানে দেখলাম। আর সিলেটের মধ্যে এইখান থেকেই আমি বেশি শপিং করি। পোশাকের জন্য আসছে একটি কালারফুল পাঞ্জাবি কেনার জন্য, লাল এবং সাদার মধ্যে। ক্রেতা উপস্থিতি আশানুরূপ থাকায় বিক্রেতারাও খুশি। বৈশাখে আমরা ছেলেদের জন্য বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছি, নতুন ফ্যাশনের। বিশেষ করে আমাদের সুতি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সাড়া পাচ্ছি আমরা। দাম রিজনেবল আছে, কালার আছে, সব ডিজাইন আছে, চলছে ভালোই। 1390 হাইস্ট আমাদের বৈশাখের পাঞ্জাবি। যেহেতু আমরা সিজনারি একটা ব্যবসা হয়, সেই কারণে বৈশাখেরটা আমরা প্রাইসটা কম রাখি সবসময়। সরকারিভাবে পহেলা বৈশাখের উৎসব ভাতা দেওয়ার পর থেকে সারা দেশের মতো সুরমা পাড়েও বৈশাখী ব্যবসা বাণিজ্যের আকার বেড়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে পহেলা বৈশাখ বরণ করতে প্রস্তুত সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গল শোভাযাত্রা প্রাণবন্ত করতে দেশীয় ঐতিহ্যের নানা চিত্রকর্ম মুরাল তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রংতুলির আঁচড়ে মাটির তৈরি হাঁড়ি পাতিলে বাংলার নানা ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলছেন চারুকলার শিক্ষার্থীরা। পহেলা বৈশাখে নিজেদের রাঙাতে দল বেঁধে চিত্রকর্ম আঁকার এমন মনোরম দৃশ্য সাংস্কৃতিক সূতিকাগার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রঙের বাহারি খেলায় তারা আঁকছেন পেঁচা, ঘোড়া, বাঘ সহ মুঘল ও শাহী আমলের নানা চিত্রকর্ম। সামনে উদারভাবে যেন আমরা প্রত্যেকে বাঁচি বা অন্যকে বাঁচার সুযোগ করি, সেটি নিয়ে মূলত আমরা ভাবছি। প্রত্যেক বছরের ন্যায় এই মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখের দিন সকালে আমরা আবারও মেতে উঠব এই উৎসবকে ঘিরে। সরা, মাছ, মুখোশ, তারপর হচ্ছে মাটির পেঁচা, পাখি, এগুলো মানে করতেছি। চারুকলার আরেক দল ব্যস্ত মঙ্গল শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করার কাজে। মোরগ, ট্যাপা, পুতুল, ইলিশ মাছের মুরাল সহ নানা উপকরণ তৈরি করছেন তারা। আমরা আসলে আকাশকে ছুতে চাই এবং আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং বাঙালির সংস্কৃতি এটি তুলে ধরতে চাই সকলের মাঝে। এবারে স্লোগান হচ্ছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যেহেতু এখন আমাদের পরিবেশটা খুব মানে ভালো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আসলে এই স্লোগানটা মাথায় রেখে কাজ করছি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যুব সমাজকে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনায় জাগ্রত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ব্যক্তি জায়গা থেকে যদি আমরা সচেতন না হই, আমরা যদি ঘুম থেকে না জেগে উঠি, আমরা যদি রাস্তা পারাবার নিজের দায়িত্ব সুন্দরভাবে না পালন করি, শুধু সরকারের উপরে দায়িত্ব না, মানুষের নিজের প্রতিও দায়িত্ব আছে, সেটাই জেগে ওঠা, নিজের বোধের জায়গা থেকে জেগে ওঠা। 2013 সাল থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার। সকালের সময় আবারও বৈশাখ বরণের খবর। বাংলা নববর্ষকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর বাউফলের পালপাড়ায়। পান্তার থালা, বাসন, মগ, মিষ্টির পাতিল সহ মাটির নানা তৈজসপত্র তৈরিতে দিন রাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। তবে দিন দিন প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই ঐতিহ্য। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মৃৎশিল্পের আরও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করছেন তারা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। থরে থরে সাজানো মাটির তৈরি ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ ও মগ সহ বিভিন্ন শোপিস। পুরোদমে চলছে পান্তার থালা, বাসন, মগ, মিষ্টির পাতিল সহ নতুন নতুন আরও পণ্য তৈরির কাজ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আরও প্রাণবন্ত করতে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর বাউফলের পালপাড়াগুলোতে। বৈশাখের বাজারে মাটির তৈজসপত্রের সমাহার ঘটিয়ে বাড়তি লাভের আশা মৃৎশিল্পীদের। নববর্ষ উপলক্ষে কাজকাম আমাদের ভালোই আছে, এক মাস চলে ভালো। পয়লা বৈশাখ হিসেবে আমরা কাজকাম করতে আছি, অনেক দিন রাত মিলে অনেক কাজকাম করতে আছি। পহেলা বৈশাখ উপলক্ষে এখন এই এক মাস যে কাজ করতে আছি আমাদের খুব ভালোই চলে। তবে প্লাস্টিক সামগ্রীতে বাজার সয়লাভ হয়ে পড়ায় দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। বিভিন্ন কোম্পানি এবং সংস্থা আমাদের মালগুলো কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বাজারজাত করতেছে, এই জন্য এখন আমাদের মালের খুব চাহিদা আছে। কিন্তু বছরের অন্য সময়ে আমরা অলস অবস্থায় কাটাই, তার কারণ হলো এই প্লাস্টিকের জিনিসপত্র, এতে আমাদের এই মৃৎশিল্পের মালের একটু চাহিদা কমে গেছে। মৃৎশিল্পের আরও প্রসার ঘটাতে কারিগরদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা বিসিক শিল্প নগরীর এই কর্মকর্তা। তারা তাদের পণ্যের বিপণনে বিসিক থেকে বিভিন্ন পরামর্শ পেয়ে থাকে
তা আমরা চিন্তা করছি হয়তো অল্প দিনের মধ্যে আমরা বাউফলি একটা মানে মৃৎশিল্পের উপর একটা প্রশিক্ষণের আয়োজন করব। বাউফলের মদনপুরা ইউনিয়নের পালপাড়ায় তৈরি মাটির পণ্যের সুনাম প্রায় অর্ধশতক ধরে। আর এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত রয়েছেন 40টি পরিবারের প্রায় 400 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় নুসরাত। ফেনীর সোনাগাজীতে জানা যায় মানুষের ঢল। বাবাই পড়ালেন নামাজ, স্বজনদের আহাকারে হৃদয় বিদারক পরিবেশ। নুসরাতের মৃত্যুতে দেশ জুড়ে শোকদীপ্ত প্রতিবাদ। হত্যা মামলার আরও 2 আসামি গ্রেপ্তার, দ্রুত অভিযোগপত্র দাখিলের আশ্বাস 2 মন্ত্রীর। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরও যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। এবং বর্ষবরণ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা সহ নানা প্রস্তুতি। মাটির তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্র তৈরিতে পটুয়াখালীর পালপাড়ায় ব্যস্ততা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।